নির্বাচন কমিশনকে 10 লাখ রোহিঙ্গার তথ্য দেবে ইউএনএইচসিআর। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন। নির্বাচন পেছালে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে আশঙ্কা তারেক রহমানের। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। বেশিরভাগ সময়ে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে সিদ্ধান্ত দেয় আদালত। মন্তব্য জামায়াত আমিরের, বিচারাঙ্গনকে সংস্কারের তাগিদ। এবং ঈদযাত্রায় ট্রেন টিকিটের জন্য অনলাইন যুদ্ধ, প্রথম 30 মিনিটে 1.25 কোটি হিট। ঝক্কি এড়াতে আগেভাগে ঢাকা ছাড়ছেন অনেকে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকে তিনি দেশ বিদেশে সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বেইজিং তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বুধবার হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলার মধ্যে চীনের কাছ থেকে কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকার। আগামী 27 মার্চ হাইনান প্রদেশে বোয়াও ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন ডক্টর ইউনূস। পরের দিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। জাতিসংঘের তালিকাভুক্ত 10 লাখ রোহিঙ্গার ডেটাবেস ব্যবহারের অনুমতি পেয়েছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর এর সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে। বুধবার বিকেলে সংস্থাটির সঙ্গে বৈঠক শেষে এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির আরও জানান, ইউএনএইচসিআর এর ডেটা অনুযায়ী কোনো রোহিঙ্গা ভোটার তালিকায় যুক্ত হয়ে থাকলে বাদ দেওয়া হবে। MR আসাদের প্রতিবেদন। 2017 সালের পর বিভিন্ন সময়ে বাংলাদেশে শরণার্থী হয়ে প্রবেশ করা রোহিঙ্গাদের ডেটাবেস তৈরি করে ইউএনএইচসিআর। সংস্থাটির কাছে 18 সাল থেকেই ডেটাবেস ব্যবহারের সুযোগ চাইলেও পায়নি বাংলাদেশ। এ নিয়ে সংস্থার প্রতিনিধির সঙ্গে বুধবার নির্বাচন ভবনে বৈঠকে বসেন এনআইডি ডিজি। বৈঠক শেষে ডিজি হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, জাতিসংঘের কাছে থাকা 10 লাখ রোহিঙ্গার তথ্য পররাষ্ট্র ও এনআইডি উইংকে ব্যবহারের সুযোগ দেবে সংস্থাটি। এই ডেটাটা ইলেকশন কমিশনে থাকবে নাকি মোফায় থাকবে নাকি অন্য কোথাও থাকবে, এটা নিয়েও একটা গভর্নমেন্টের সিদ্ধান্তের ব্যাপার ছিল। ইতিমধ্যে এই সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে যে এটা ইলেকশন কমিশনে থাকবে। মোফা সম্মত হয়েছে যে না, এটা ইলেকশন কমিশনে থাকতে পারে। ডেটা ব্যবহারের সুযোগ পাওয়ায় রোহিঙ্গাদের এনআইডি নিবন্ধন চিহ্নিত করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি। ওনারা আমাদেরকে ওনাদের ডেটা শেয়ারিংটা এমনভাবে করবে যাতে করে আমরা রোহিঙ্গা আইডেন্টিফাই করতে পারি। কারণ আমার তো দরকার হচ্ছে রোহিঙ্গা আইডেন্টিফাই করা, কোনো একজন ব্যক্তিকে না। যখনই আমরা এই ডেটাটা পাবো, আমরা যখনই হাতের ছাপটা দিব, ওই ডেটার সাথে মিলালেই তো আমরা জেনে যাব যে এটা ম্যাচ করছে কি করছে না। ম্যাচ করলেই তো আমরা বুঝে যাব যে এটা রোহিঙ্গা। তথ্য ব্যবহারের প্রক্রিয়া বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, এনআইডি ও ইউএনএইচসিআর এর টেকনিক্যাল টিম কাজ করবে বলেও জানান হুমায়ুন কবির। আমরা এই 3 পক্ষ মিলে একটা টেকনিক্যাল টিম করে দিয়েছি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার অজুহাতে নির্বাচন পেছালে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি জাতীয় সরকার গঠন ও সংস্কার কাজ অব্যাহত রাখবে বলেও জানান তিনি। রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে তারেক রহমান এসব কথা বলেন। SU সেলিমের প্রতিবেদন। রাজনৈতিক দলের নেতাদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, এলডিপি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, ইসলামী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
ইফতার পূর্ব বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ছোটখাটো মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংস্কার ও নির্বাচন একসঙ্গে এগিয়ে নেওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। আমরা যদি ধরে নিই নির্বাচন ডিসেম্বরে হবে, তাহলে তার এই বক্তব্যটা সঠিক রেখে নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউলগুলি ডিক্লেয়ার করা যথাসময়ে। নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে কিংবা রাষ্ট্র সংস্কার নিয়ে আমি মনে করি অহেতুক বিতর্ক এবং বিভাজন হচ্ছে, এইটাকে কমিয়ে আনার জন্য বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে ভূমিকা নিতে পারে। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে, মুজিববাদ এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না। সংস্কার ইস্যুতে নির্বাচন পেছালে ফ্যাসিবাদের পুনরুত্থানের আশঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সহ প্রতিটি রাজনৈতিক দল মনে করে সংস্কার এবং নির্বাচন উভয়টিই প্রয়োজন। চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। সংস্কার ও নির্বাচন একই সঙ্গে চলবে জানিয়ে জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে জানান তিনি। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করবে। ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে জানিয়ে যে কোনো মূল্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান। স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্র দেশের আদালতগুলোতে বেশিরভাগ সময়ে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে সিদ্ধান্ত দেওয়া হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সুপ্রিম কোর্ট বার কাউন্সিল অডিটোরিয়ামে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, বিচারাঙ্গনকে সংস্কার করা গেলে সমাজের বেশিরভাগ জায়গা ঠিক হয়ে যাবে। এ সময় ন্যায়ের পক্ষে অসহায় নিপীড়িতদের পাশে থাকতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বছর জেলে আছে, কিন্তু তার জন্য বলার কেউ নাই, করার কেউ নাই। এই জায়গাটা যদি আপনি দুই একটা ইস্যু আপনার সারা জীবনে অ্যাড্রেস করতে পারেন, হয়তোবা আদালতে আখেরাতে এই লোকটাকে, ইনোসেন্ট লোকটাকে মুক্ত করার জন্য আপনি যে এখানে ফাইট করেছেন, আল্লাহ তাআলা সেখানে আপনার মুক্তির ব্যবস্থা করে দেবেন। 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। তবে আসামি পক্ষ আশা করছে আপিল বিভাগেও খালাসের রায় বহাল থাকবে। এদিকে অস্ত্র মামলায় 17 বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ 49 জনের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করার খবর আসে বুধবার সকালে। এমনকি মামলাটি আপিল শুনানির জন্য সর্বোচ্চ আদালতের কার্যতালিকাতেও রাখা হয়। তবে শেষ পর্যন্ত এদিন আর শুনানি হয়নি। অনেকের প্রশ্ন, খালাসের রায়ের বিরুদ্ধে কেন আপিলে গেল রাষ্ট্র? তার ব্যাখ্যা দিলেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। যেহেতু রাষ্ট্র আপিল দায়ের করার এখতিয়ার রাখে এবং তারা যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছে, আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালত এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর এবং মঙ্গলকর। আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে ফাঁসি এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। বিভিন্ন মেয়াদে সাজা হয় 11 জনের। হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21শে আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। এদিন বাসা থেকে অস্ত্র উদ্ধার মামলায় লুৎফুজ্জামান বাবরকে খালাসের রায় দিয়েছেন হাইকোর্ট। আদেশে অবৈধ ঘোষণা করা হয়েছে 17 বছরের কারাদণ্ডের রায়। যে কয়জন প্রধানতম ভিকটিম ছিলেন, তিনি ছিলেন সবচাইতে বড় টার্গেট। এই 1-11 সরকারের জন্য এটিও একটি বড় শিক্ষা হয়ে থাকলো যে এইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে হ্যারাস করলে, সাজিয়ে মামলায় আসামি করলে তার শেষ পরিণতি ভালো হয় না।
অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা বাতিল সঠিক ছিল কিনা সে বিষয়ে আগামী 23 এপ্রিল রায় দিবেন আপিল বিভাগ। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। 4 বছর আগে রাজধানীর বনশ্রীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক জয়শ্রী সমুদ্দার এ রায় দেন। এদিকে রাজধানীর খিলক্ষেতে 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে খিলক্ষেত বাজার এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। এর আগে ভিকটিমকেও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। মূল্যস্ফীতি কমানো, ব্যাংক স্থিতিশীল, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে আগামী বাজেট প্রণয়ন করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বুধবার বিকেলে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সাথে 2025-26 অর্থ বছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এনবিআর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার শুরু হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বাকি সংস্কার পরবর্তী সরকার করবে। এ সময় সামাজিক নিরাপত্তা ভাতা ন্যূনতম 5,000 টাকা করার দাবি জানান সাংবাদিকরা। বাজেটটা একটু বেশি গুরুত্বপূর্ণ, যে এটা যেন তথাকথিত গতানুগতিক বাজেট না হয়ে যদি কিছুটা ইনোভেশন থাকে যেটা পরবর্তীকালে। অতএব আমাদের চ্যালেঞ্জগুলো আপনারা মূল্যস্ফীতি, তারপর আপনার ফরেন রিজার্ভ বিষয়ে আপনার চাপ করছে, ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম আছে, ব্যবসাটা মন্থর হয়ে গেছে, তাই না? বড় ব্যবসা বলুন, ছোট ব্যবসা বলুন, কর্মসংস্থান আমাদের সাথে বড়, সামাজিক সেক্টরে কীভাবে আরো বেটার করা যায়, শিক্ষা এবং বিশেষ করে প্রযুক্তিকে। ঈদ যাত্রায় ট্রেনের টিকিট পেতে অনলাইন যুদ্ধে হুমড়ি খেয়ে পড়েছেন কোটি মানুষ। বিশেষ ব্যবস্থায় বিক্রির 6ষ্ঠ দিনে প্রথম 30 মিনিটে মোবাইল অ্যাপে হিট করেছেন প্রায় 1.25 কোটি মানুষ। 29 মার্চের টিকিটের জন্য আজ ঢাকা সহ সারা দেশে বিক্রি হয়েছে প্রায় 33,000 আসনের টিকিট। এদিকে ঝক্কি এড়াতে সন্তান সন্ততি নিয়ে অনেকে আগেভাগে ঢাকা ছাড়ছেন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদুল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় শুক্রবার। সেদিন দেয়া হয় 24 মার্চের টিকিট। বিক্রির 5ম দিনে এসে 29 মার্চের টিকিটের জন্য চলে অনলাইনে যুদ্ধ। টিকিট পাওয়ার যুদ্ধে হেরে যান বেশিরভাগ মানুষ। অনলাইনে বিক্রি শুরুতেই সব টিকিট শেষ, এমন অভিযোগের অন্ত নেই। মিনিট তো পরের কথা, সেকেন্ডের মধ্যে তো টিকিট নেই, সেকেন্ডেও না, যেটি সাদা থাকে ক্লিক করলেই ওটা দেখা যায় যে বুকড। ট্রেনে চেক করা হয় ঈদের যে জার্নিটা, ম্যাক্সিমামই এনআইডির সাথে কারো মিল পাওয়া যাবে না, কারণ তারা ম্যাক্সিমামই কোনো সিন্ডিকেট অথবা কোনো থার্ড পার্টির মাধ্যমেই টিকিট তারা সংগ্রহ করবে। টিকিটটা 3 দিন 4 দিন আগে ঢুকে দেখি নাই, একটা টিকিট নাই, এনআইসি জিজ্ঞাসা করি টিকিট নেই, এখন টিকিট ছাড়াই যাইতেছি আমরা, ধরলে কিছু হাতে ধরাই দেবো শেষ। কেন ভালো আসনে টিকিট দ্রুত শেষ হয়ে যায়? দালালেরা ভালো টিকিট আগে থেকেই কেটে রাখছে কিনা, ইন্টারনেট সুবিধাহীন মানুষ কিভাবে টিকিট পাবে, এমন বিষয় আমলে নেওয়ার তাগিদ দেন যাত্রীরা। টিকিট যে সময় ছাড়ে 5 মিনিট অথবা 10 মিনিট পরে করলে তখন আর পাওয়া যায় না টিকিট। একজনের আইডি ব্যবহার করে আরেকজন কিনতেছে। এই জন্য এই অনলাইন সিস্টেমটাকে আরও সিকিউর কীভাবে করা যায় সেটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের এটা নিয়ে চিন্তা করা অবশ্যই দরকার আছে। 29 তারিখের টিকিটের কথাই বলি, প্রায় 2.5 কোটির মতো মানুষ সেখানে ভিড় করছিল। সেক্ষেত্রে ঈদের টিকিট পাওয়া অনেক ভোগান্তি। অগ্রিম টিকিট বিক্রি অনুযায়ী ঈদযাত্রা শুরু হবে আরও 5 দিন পর। শেষ দিকের ঝক্কি এড়াতে অনেক পরিবারের নারী শিশু সদস্যরা আগে ভাগেই ঢাকা ছাড়ছেন। একটু সুবিধা হয়, একটু ভিড় কম থাকে, এই কারণে যাওয়াটা আর কি ভালো হয়। একটু আগে গেলে আর কি আমাদের জন্য ভোগান্তি কম হয়, পরে তো অবশ্যই ভিড় হবে, সবার একটা যাওয়ার তাড়া থাকে। ঈদের সময় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 গুণ চাপ বাড়ে রেলের ওপর, যা সামাল দেয়া একেবারে অসম্ভব। 1 দশকে শুধু আন্তনগর ট্রেন চালুতেই জোর দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। বিপরীতে বন্ধ হয়েছে 93টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। ফলে স্বল্প দূরত্বে যাতায়াতকারী মানুষের ট্রেনে চড়ার সুযোগ কমেছে, আর ঈদ ঘিরে রীতিমতো যুদ্ধ পরিস্থিতির তৈরি হয় টিকিটের জন্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করছে টিসিবি। কম দামে সংসারের অতি প্রয়োজনীয় এসব পণ্য পাওয়ায় সরকারকে সাধুবাদ জানান নিম্ন আয়ের মানুষ। রাজধানীর শ্যামলী ও কলেজ গেটে টিসিবির পণ্য বিক্রির চিত্র জানাচ্ছেন মুদাসসির আলী। পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের জন্য ভোজ্য তেল, মসুরের ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করছে টিসিবি। রাজধানীর শ্যামলী ফুট ওভারব্রিজ এলাকায় টিসিবির গাড়ি দেখা মাত্রই চৈত্রের প্রখর রোদে লাইনে দাঁড়ান অসংখ্য মানুষ। বেশি ভিড়, রৌদ্র এই আর কি অবস্থা। টিসিবি যেভাবে দেয় সেভাবেই দিতেছে। আসছি 10টার সময় বাসা থেকে, আর এই পর্যন্ত দাঁড়ানো আছি রাস্তায়। আমাদের 400 প্যাকেট কার্ড আসে, 400 কার্ড আমরা সেল করে যাই। পুরুষ 200, মহিলা 200। ঊর্ধ্বমূল্যের বাজারে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। পণ্যের মান ও দাম নিয়েও জানান সন্তুষ্টি। এই সিস্টেমটা খুব ভালো হয়েছে, রোজার মাসে আমাদের খুব সুবিধা হয়েছে। আজকে অনেক সুন্দরভাবে মাল দিতেছে। দোকানেতে বাজারের থেকে ভালো মোটামুটি একটু আয় হচ্ছে। তবে ভিন্ন চিত্র কলেজ গেটে। টিসিবির গাড়ি দেখা গেলেও পণ্য বিক্রিতে অব্যবস্থাপনার দৃশ্য দেখা যায়। কড়া রোদে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও পণ্য দিতে দেরি হওয়ায় ক্ষোভ জানান ক্রেতারা। আধা ঘন্টা পার হয়ে গেছে, এখনো দেওয়া শুরু করে নাই। ওনাদের ইচ্ছে মতো দিবে, কখন দিবে এখন বলা যাচ্ছে না। এই যে মাপতে আসেন তো দিতেছে না তো। অনেকে মাপে কম দেয়, আপনার এমনকি অনেক জায়গায় দেয় মাপলে দেখা যায় আপনার 60 কেজি 5 কেজির ভিতরে আধা কেজি মাল নাই, 300 গ্রাম মাল নাই। পণ্য প্রস্তুত ও প্যাকেজিং এর কারণে কার্যক্রম শুরু করতে খানিকটা দেরি হয় বলে জানান বিক্রেতা। এখানে মাপবো, পরে মাল দিব, তারপরে আমাদের আসবে। 12টা বাজে আসছে আর এখন পাইলাম। 11:40 দাঁড়াইয়া এখন মাল পাইলাম। টিসিবির কর্মসূচির আওতায় 2 লিটার ভোজ্য তেল বিক্রি হচ্ছে 200 টাকায়, 2 কেজি মসুরের ডাল ও ছোলা 120, 1 কেজি চিনি 70 এবং ভালো মানের খেজুর কেজি প্রতি পাওয়া যাচ্ছে 155 টাকায়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে 9 মাস ধরে বেতন পাচ্ছে না কমিউনিটি ক্লিনিকের কর্মীরা। উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরের জটিলতায় বেতন বন্ধ রয়েছে। এখন সংসার চালাতে হিমশিম অবস্থা তাদের। দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা চলছে জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আলহাজ হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুরের কালিয়াকৈরে 41টি কমিউনিটি হেলথ কেয়ার রয়েছে। 2024 সালের 15 ডিসেম্বর থেকে এসব কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে, কিন্তু ক্লিনিকে 9 মাস ধরে সবার বেতন বন্ধ আছে, যার মূল কারণ রাজস্ব খাতে হস্তান্তর সংক্রান্ত আইনি জটিলতা। ফলে পরিবার নিয়ে কষ্টে দিন পার করতে হচ্ছে সংশ্লিষ্ট সবার। তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। বন্ধ হওয়ার উপক্রম সন্তানদের লেখাপড়াও। 9 মাস যাবত বেতন বন্ধ, এখন আমাদের চলতে অনেক কষ্ট হচ্ছে। সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সামনে ঈদ, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলা খুব কষ্ট হইতেছে। যে মানসিক এদিকে শান্তি নাই, কারণ আমরা দীর্ঘ 9 মাস ধরে বেতন পাচ্ছি না। সকলের পক্ষ থেকে আমাদের দাবি, বর্তমান সরকারের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের দাবি যে স্যার যাতে আমাদের এই কমিউনিটি ক্লিনিকের যত জনবল আছে সকলকে জনবল রাজস্বকরণ করে। বেতন সংক্রান্ত বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে, দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান এ কর্মকর্তা। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিবিএসই বরাবর, অর্থাৎ আপনার কমিউনিটি বেসড হেলথ কেয়ারের যে লাইন ডিরেক্টর ওনার বরাবর প্রয়োজনীয় চিঠি এবং কাগজপত্র সবই সংযুক্ত করে পাঠিয়েছি। আশা করা যায় আমরা অচিরেই এর সমাধান পাব। অন্তর্বর্তী সরকার দ্রুত এ সমস্যা সমাধান করে দিবেন এমনটি আশা স্বাস্থ্যকর্মীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দীর্ঘ 8 বছর ধরে চাকরি করেও এখনো স্থায়ী হয়নি রেলওয়ের 1505 জন গেটকিপার ও গেটম্যানকে। একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন করা হয়নি। রেলের বিধি মোতাবেক 3 বছরের বেশি চাকরির পর স্থায়ীকরণ সম্ভব, তবুও তাদের দাবি উপেক্ষিত। আগামী 24 মার্চের মধ্যে চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন জারি করা হবে, না হলে সকাল 6টা থেকে সারা দেশে রেলপথ অবরোধ কিংবা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে। 2018 সালে চাকরি যোগদান করার পরে 19 সাল থেকে আমাদের রাজস্বকরণের জন্য একনেক থেকে বারবার বলা হয়েছে এবং প্রধানমন্ত্রীর পর্যন্ত এটা ফাইল পর্যন্ত গেছে। প্রধানমন্ত্রী আমাদের এই রাজস্বকরণের বিষয়ে সম্মত ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী। এখন আমাদের দাবি একটাই, আমরা রাজস্ব চাই। আজকে 2008 বছর চলমান একই বেতনে আমরা চাকরি করছি, আমাদের কোনো বেতন ভাতা বৃদ্ধি করা হয় নাই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও পুলিশের গুলিতে গত 18 জুলাই যাত্রাবাড়িতে হামলায় নিহত হন সাংবাদিক মেহেদী। তবে পরিবারের অভিযোগ, আসামিদের হুমকিতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনে নিহতের বাবা মোশাররফ হোসেন জানান, মামলার আসামিরা মামলা প্রত্যাহার করে নেয়ার হুমকি দিচ্ছে। নিহতের মা মাহমুদা খাতুন আসামিদের ফাঁসি দাবি করেন। পরে শেখ হাসিনা সহ 22 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। অনেকেই এরকমের আমাকে হুমকি দিতে আছে যে আমরা কেন মামলা দিলাম, এই জন্য আমাকে মামলায় কোনো এজাহার করতে আছে না, কোনো আসামি ধরতে আছে না। 11 নং আসামি খোরশেদ আলম, আশরাফুল আওয়ামী লীগের নেতা যাত্রাবাড়ি থানা, গিয়াসউদ্দিন আওয়ামী লীগ সভাপতি যাত্রাবাড়ি থানা 50 নং ওয়ার্ড, সাদ্দাম হোসেন ছাত্রলীগ যাত্রাবাড়ি থানা, শেখ আলী হাসান ইমাম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, মোহাম্মদ জাহাঙ্গীর যাত্রাবাড়ি বিভিন্নভাবে বিভিন্ন নাম্বার দিয়া আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। রমজান মাসে ওমরাহ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়। তাই ধর্মপ্রাণ মুসলমানরা রমজান মাসে উমরাহ করতে ব্যাকুল হয়ে থাকেন, কিন্তু এয়ারলাইন্সের টিকিট সিন্ডিকেটের কারণে তা হয়ে ওঠে না। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ হজ উমরাহ মুআল্লিম ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ মশিউর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাবের আপিল বোর্ড এর চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ। প্রধান বক্তা শায়েখ নিসার আহমেদ আর নাসিরি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরও অনেকে। এবার দেশের নাম্বার 1 ব্র্যান্ড ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন সিলেটের কানাইঘাটের কাউসার আহমেদ। ওয়ালটনের কাছ থেকে তিনি পেয়েছেন 10 লাখ টাকা। দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর মিলিয়নিয়ার অফারের আওতায় তিনি এই সুবিধা পান। সিলেটের কানাইঘাট থানা রোডে ওয়ালটন প্লাজা সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে কাউসারের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমির খান। এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছিলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া এবং ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী মর্তুজা। ফরিদপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের বিভিন্ন মার্কেট খোলা থাকছে রাত 12টা পর্যন্ত। দিন যত যাচ্ছে ছোট বড় শপিং মল, মার্কেট ও বিপণী বিতানগুলোতে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। আর ক্রেতাদের সমাগমে দিন রাত ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফরিদপুরের বিভিন্ন বিপণী বিতানে জমে উঠেছে ঈদ কেনাকাটা। পোশাক ব্যবসায়ীরা ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে রমজানের শুরুতেই হরেক রকমের পোশাকের পসরা সাজিয়েছেন। শিশু থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষের জন্যই পাওয়া যাচ্ছে পছন্দের পোশাক। শহরের নিউ মার্কেট, চকবাজার, হাজী শরিয়তুল্লাহ বাজার সহ বিভিন্ন মার্কেটগুলোতে ক্রেতা সাধারণের ভিড় চোখে পড়ার মতো। বেচাকেনার শীর্ষে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, লুঙ্গি, প্যান্ট, শার্ট, মেয়েদের শাড়ি, 3 পিস, চুড়ি সহ বাচ্চাদের পোশাক। ঝামেলা এড়াতে অনেকেই আগে থেকেই সারছেন কেনাকাটা। দোকানদাররা বেশ শান্তি পাচ্ছে, আমরা মোটামুটি কিনে শান্তি পাচ্ছি। তুলনামূলকভাবে ব্যবসায়ীরা আশা করছেন গত 2 ঈদের বাজারের তুলনায় এবারে ভালো ব্যবসা হবে এবং ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রেখেছেন পোশাকের দাম। ভালো আছে, বাজারে কাস্টমার ভালো আছে এবং কাস্টমারদের সাথে আমাদের বেচা কেনার দাম নিয়ে তেমন কোনো পার্থক্য হচ্ছে না। মূল্য দাম নিয়ন্ত্রণ আছে, কাস্টমার ভালোই আছে, ভালো হবে এবার আশা করছি। খুবই ইনশাআল্লাহ ভালো আছে কাস্টমার, আমরা কাস্টমারও খুশি, আমরাও খুশি। কেনাকাটা নির্বিঘ্ন করতে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের দাবি, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইউক্রেনের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে জ্বালানি অবকাঠামোতে 30 দিনের জন্য আক্রমণ বন্ধে রাজি হয়েছেন তিনি। পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের জন্য ইউক্রেনের সঙ্গে বিদেশি সামরিক সহায়তা বন্ধ করার দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মঙ্গলবার প্রায় 2 ঘণ্টা ফোনালাপে এসব কথা হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। এদিকে ক্রেমলিন জানিয়েছেন বুধবার রাশিয়া এবং ইউক্রেন 175 জন যুদ্ধবন্দী বিনিময় করবে এবং রাশিয়ায় চিকিৎসা নেওয়া 23 জন গুরুতর আহত ইউক্রেনীয় সেনাকে স্থানান্তর করা হবে। তিউনিসিয়ার উপকূলে একাধিক নৌকাডুবির ঘটনায় 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জীবিত উদ্ধার করা হয়েছে নারী শিশুসহ ৬১২ জন অভিবাসন প্রত্যাশীকে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির উপকূল রক্ষী বাহিনী ন্যাশনাল গার্ড। অভিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের সবাই সাব সাহারা আফ্রিকার অভিবাসী বলেও এক বিবৃতিতে জানিয়েছে ন্যাশনাল গার্ড। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে। আগের দিনের ৪০০ জনের পর বিমান হামলা চালিয়ে আজ আরও ১৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। হামাসকে নির্মূল না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে তেল আবিব। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া, ইরান, তুরস্ক সহ বিভিন্ন দেশ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। আমেরিকার মদদে যুদ্ধবিরতি চুক্তি পণ্ড করে ফের গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। সবশেষ রাফা, খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও ১৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় প্রাণহানি ৪ শতাধিক, আহত হয়েছে ৬০০-র কাছাকাছি ফিলিস্তিনি। বিভিন্ন এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের এরই মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সামরিক বাহিনী আইডিএফ। এমন পরিস্থিতিতে আবারও পথে নেমেছে গাজার বিভিন্ন এলাকার মানুষ। গাড়িতে, ট্রাকে, পায়ে হেঁটে যে যেভাবে পারছে ছুটছে শুধু একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে। হামাস বলছে হামলা চালিয়ে গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি একতরফা বাতিল করেছে ইসরায়েল। পাল্টা অভিযোগ করছে তেল আবিবও। এদিকে গাজা উপত্যকার প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সোমবার মধ্যরাতে গাজা জুড়ে ব্যাপক বোমা হামলায় তিনি নিহত হন বলে এক বিবৃতিতে জানানো হয়। এদিকে নিরস্ত্র বেসামরিকদের উপর ফের হামলা চালানোয় নিন্দা জানিয়েছে কাতার, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, রাশিয়া ও জাতিসংঘ। এই হামলার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। এ সময় যে কোনো মূল্যে বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। বিশ্লেষকরা বলছেন, গাজা দখল পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তেল আবিবকে এমন বর্বর হামলার অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ৯ মাস পর আবারও পৃথিবীর বুকে ফিরলেন নাসার ২ নভোচারী বুস উইলমোর ও সুনিতা উইলিয়ামস। মাত্র ৮ দিনের জন্য মহাকাশ সফরে গেলেও মহাকাশ যানের কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তারা ফিরতে পারেননি পৃথিবীতে। তবে পৃথিবীতে ফেরার পর যেন নতুন জন্ম হয়েছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরেন। একদিন নয়, ২ দিন নয়, দীর্ঘ ৯ মাস ধরে মহাকাশে আটকে পড়েন ২ নভোচারী বুস উইলমোর ও সুনিতা উইলিয়ামস। গত বছর ৫ জুন মহাকাশ পাড়ি দিয়েছিলেন তারা। কথা ছিল ৮ দিনের মধ্যেই পৃথিবীর বুকে ফিরে আসবেন, কিন্তু বুচ ও সুনিতা জানতেন না এ ৮ দিনের সফরের বদলে কাটিয়ে আসতে হবে ৯ মাস। তাদের মহাকাশযানে ত্রুটি দেখা দেয় বারবার পিছাতে থাকে সুনিতা ও বুচের পৃথিবীতে ফেরার তারিখ। তবে এ পরিস্থিতির কাছে হেরে যাননি তারা। এ ৯ মাসে তারা মহাকাশের ল্যাবে নানান বৈজ্ঞানিক পরীক্ষা চালান এবং স্পেসওয়াকও করেন। শুধু তাই নয়, সবচেয়ে বেশি সময় মহাকাশে কাটানো নারী হিসেবে নতুন রেকর্ড গড়েন সুনিতা। মঙ্গলবার বাংলাদেশ সময় ১১টা ৫ মিনিটে ২ নভোচারীকে নিয়ে আইএসএস থেকে রওনা হয় স্পেস এক্সের ক্যাপসুল। বুধবার বাংলাদেশ সময় রাত ৩টা ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলের কাছে সমুদ্রে অবতরণ করে ক্যাপসুলটি অবতরণের পরপরই তাদের স্বাগত জানায় এক ঝাঁক ডলফিন। পৃথিবীতে ফেরার পর সুনিতা ও বুচের এ যেন এক নতুন জন্ম, যেখানে তাদের শিশুর মতো শিখতে হবে পায়ে হাঁটা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে মহাকাশে থাকার ফলে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাওয়ার আশঙ্কা রয়েছে। দৃষ্টিশক্তি কমে যাওয়া, হাড় ক্ষয় হওয়া, মধ্যাকর্ষণ শক্তির অভাবে ওজন ভরের অনুপাতের তারতম্য হওয়া সহ নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে তাদের। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ক্রিকেট। স্থগিত হওয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দলের মধ্যকার সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। এতে রয়েছে ৩টি ওয়ানডে এবং ২টি ৪ দিনের টেস্ট ম্যাচ। ৫ মে সিলেটে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শেষ হবে ১০ মে। এরপর সেই সিলেটে ১৪ মে হবে প্রথম ৪ দিনের টেস্ট। তারপর ২১ মে ঢাকার মিরপুরে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। পুরো সিরিজটি গত বছর হওয়ার কথা থাকলেও রাজনৈতিক প্রেক্ষাপটে স্থগিত হয়। চলতি বছরে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল মিরপুর স্টেডিয়াম পরিদর্শন শেষে মে মাসে খেলতে রাজি হয়।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচন কমিশনকে 10 লাখ রোহিঙ্গার তথ্য দেবে ইউএনএইচসিআর। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন। নির্বাচন পেছালে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে, আশঙ্কা তারেক রহমানের। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। বেশিরভাগ সময়ে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে সিদ্ধান্ত দেয় আদালত। মন্তব্য জামায়াত আমিরের, বিচারাঙ্গনকে সংস্কারের তাগিদ। এবং ঈদ যাত্রায় ট্রেন টিকিটের জন্য অনলাইন যুদ্ধ, প্রথম 30 মিনিটে 1.25 কোটি হিট। ঝক্কি এড়াতে আগেভাগে ঢাকা ছাড়ছে না অনেকে। এ ছিল মোহনা সংবাদ। এই মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।